বাংলাদেশে অর্থনৈতিক উন্নয়নের জন্য বিনিয়োগ অপরিহার্য, কিন্তু ব্যবসা বাণিজ্যের বিনিয়োগে দেখা গেছে রয়েছে বিভিন্ন প্রতিবন্ধকতা এবং ঝুঁকি, যেমন রাজনৈতিক অস্থিরতা বা অনিশ্চয়তা, সেই সাথে রয়েছে আর্থিক খাতের দুর্বলতা, অবকাঠামো ঘাটতি ও বৈশ্বিক বাজারের চাপ। সুপ্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে কি কি দরকার বা ঝুঁকি কমাতে কি ধরনের সংস্কার প্রয়োজন। আমি রাবিয়া ইসলাম স্নেহা আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন অর্থ ও বাণিজ্য বিষয়ক আলোচনামূলক অনুষ্ঠান বিজনেস টাইমসে। আমাদের আলোচনাটি এগিয়ে নিতে একজন সম্মানীয় অতিথি আমাদের সাথে উপস্থিত রয়েছেন, পরিচিত হব তার সাথে। আমার সাথে রয়েছেন মোহাম্মদ হাতেম, সভাপতি BKMEA। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে, আজকের আলোচনায়। আমি একটু আগেই বলছিলাম যে আমাদের বর্তমান সময়ে আসলে নানা দিক যদি বিবেচনা করি তাহলে বিনিয়োগের পরিবেশটা আসলে অনেকটা ঝুঁকিপূর্ণ কিংবা প্রতিবন্ধকতার মুখে রয়েছে। আপনার অভিজ্ঞতার আলোকে কি মনে হয় বর্তমান সময়ে বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ কেমন রয়েছে? আমরা অনেক দিন যাবতই বলে আসছি বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ গত কয়েক বছর যাবতই নাই, এবং আপনারা যদি বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান দেখেন যে বিনিয়োগ গত এক বছরে নেগেটিভের দিকে আছে। আর বর্তমানে যে পরিবেশ, অনেকগুলি কারণ শুধু যে একটা তো আপনার গত বছর থেকেই একটা পলিটিক্যাল টার্মোয়েল মধ্য দিয়ে যাচ্ছে সময়টা। দ্বিতীয়ত ব্যাংকিং সেক্টরের যেভাবে লুটপাট হয়েছে, এবং এই লুটপাটের ফলে বাংলাদেশ ব্যাংক রিসেন্টলি যে সমস্ত পলিসিগুলি অ্যাডপ্ট করছে, এই পলিসিগুলি সামনে রেখে বিনিয়োগ হওয়া সম্ভব না। যেমন ধরেন আমরা বাংলাদেশ ব্যাংক, আমরা প্রথমেই বাংলাদেশ ব্যাংকের কিছু পলিসি যেগুলি নিয়েছিল এবং অর্থনীতিকে একটা পুনরুদ্ধার করার জন্য, সেইগুলিকে আমরা সাধুবাদ জানাবো অবশ্যই। এবং মূলত টাকা পাচারের যে হরিলুট চলছিল সেটাকে অন্তত বন্ধ করতে পেরেছে, এটা বাংলাদেশ ব্যাংকের আমরা বা এই সরকারের একটা বড় সাফল্য বলে আমরা মনে করছি। এরপরে আসি, যদি ডলারের সংকটটাও কিন্তু বাংলাদেশ ব্যাংক কাটিয়ে উঠতে পেরেছে এখন। আর তৃতীয়ত আপনার যে মূল্যস্ফীতি, এইটাও কিন্তু মোটামুটি এটা কন্ট্রোলের দিকে চলে আসছে। তো এই জায়গাগুলি সাফল্য অবশ্যই বাংলাদেশ ব্যাংকের পলিসি বা সরকারের নতুন এই পলিসির কারণে এগুলি হয়েছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কিন্তু কিছু কিছু পলিসি যেগুলি আসলে সময়োপযোগী নয়, যেমন বাংলাদেশ ব্যাংক যে পলিসিগুলি নিয়েছে, আনডাউটলি এগুলি ওয়ার্ল্ডের খুব বেস্ট পলিসি। এবং আমি বলবো যে IMF বা ওয়ার্ল্ড ব্যাংকে IMF-এ কাজ করে আসছেন আমাদের গভর্নর মহোদয়, অত্যন্ত একজন বিজ্ঞ অর্থনীতিবিদ। তিনি ডেফিনেটলি তিনি দেশের মঙ্গলের জন্য যে সিদ্ধান্তগুলি বা পলিসিগুলি নিয়েছেন বা নেওয়ার চেষ্টা করছেন, এগুলি অবশ্যই ভালো। কিন্তু সব সময় সব ভালো পলিসি একটা ভঙ্গুর অর্থনীতির দেশে সময়োপযোগী নয়, যেটা বাংলাদেশের ক্ষেত্রে আমরা মনে করি এই মুহূর্তে কিছু কিছু পলিসি সময়োপযোগী হয়নি। এখন আপনি যে পলিসির কথা বলছিলেন, আমি যদি একটি পলিসি আপনার সামনে তুলে ধরি, সেটা হচ্ছে 2025 সালে অর্থাৎ 25-26 অর্থ বছরের বাজেটে বেসরকারি খাতের বিনিয়োগ জিডিপির প্রায় 24 থেকে 25% সীমাবদ্ধ রয়েছে, যেখানে টেকসই উন্নয়নের জন্য এটি 30% বেশি হওয়া প্রয়োজন। কেন আমাদের দেশে বেসরকারি বিনিয়োগ প্রত্যাশিত হারে বাড়ছে না? ওইটাই তো আমি বলছি। এখন যদি বাংলাদেশ ব্যাংক যদি মনে করে বা গভর্নর মহোদয় যদি মনে করেন যে বাংলাদেশকে এখনই উনি জার্মানি অথবা উন্নত দেশ বানিয়ে ফেলবেন, এটা কখনোই সম্ভব না। এই মুহূর্তে দেশের অর্থনীতি, শিল্প, কলকারখানা ICU-তে আছে, তাহলে আপনাকে আগে তাকে ট্রিটমেন্ট দিয়া ওখান থেকে বের করতে হবে। এখন সেটা না করে যদি আপনি বলেন ওয়ার্ল্ডের বেস্ট প্র্যাকটিস করতে হবে, তাহলে একটা রুগীর পক্ষে ওয়ার্ল্ডের বেস্ট প্র্যাকটিস করা সম্ভব না, তাকে আগে সুস্থ করতে হবে। তো এখন ইন্ডাস্ট্রির ম্যাক্সিমাম বা অসুস্থ অবস্থার মধ্যে আছে, ICU-তে আছে, ওখান থেকে আগে বের করেন, এরপরে আমরা বেস্ট প্র্যাকটিসে যাব, সমস্যা নেই। আপনার EDF ফ্যাসিলিটি বন্ধ, ইনসেন্টিভ বন্ধ, ব্যাংক, তারপরে আপনার আমাদের রপ্তানিকারকদের জন্য 10,000 কোটি টাকার একটা ফান্ড ছিল 5% ইন্টারেস্টে, সেটা নাই। উল্টা ব্যাংকের ইন্টারেস্ট রেট 15 থেকে 16-17%। তো এরকম একটা কালকে আমাকে এক ডাইংয়ের মালিক বলতেছিল, আমাদের কম্পোজিট ইউনিটের মালিক বলতেছিল, কোনোভাবেই সে আর সার্ভাইভ করতে
করতে পারতেছে না, কারণ ব্যাংকের ইন্টারেস্ট রেট 15-16-তে যখন চলে আসছে, এখন এই হাই ইন্টারেস্ট দিয়ে তার পক্ষে ওই ইন্ডাস্ট্রি আর চালায় রাখা সম্ভব না। সে এখন এটা সেল করে দিতে চাচ্ছে, মানে এখান থেকে সরে যেতে চাচ্ছে। তো এরকম কিন্তু প্রত্যেকে অনেক ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে। এই যে কিছু, এখনও আমি একটা মিটিং করে আসলাম, বেশ কিছু ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে। এখন বন্ধটা কিভাবে করবে? তো এই যখন পরিস্থিতি, তখন মানে কি করে মানুষ, মানে আমরা যারা এক্সিস্টিং ফিল্ডে আসি, আমরা কি করে আবার নতুন করে বিনিয়োগের চিন্তা করব? ওই সুযোগই নেই। আর যারা বাইরে আসে নতুন করে বিনিয়োগ করতে চাচ্ছে, তারা যখন এই পরিবেশ পরিস্থিতি দেখছে, তখন তারা এখানে আসবে না, বিদেশি বিনিয়োগ আসবে না। বিদেশি বিনিয়োগ না আসার আরেকটা কারণ হচ্ছে শ্রম আইন নিয়ে বা শ্রমিক নিয়ে আইএলও বা ইন্টারন্যাশনাল ফোরাম থেকে যেভাবে এখানে চাপাচাপি করছে, তাতে ওই বিদেশি কোনো বিনিয়োগ আর এখানে আসবে না। কারণ তারা যখন দেখবে যে বাংলাদেশের উপর আইএলও নাজিল হয়েছে, এখানে ঘাড়ে এসে বসছে, তখন বিদেশি বিনিয়োগকারীরা তো বুঝে গেছে যে এখানে আর আমাদের ব্যবসা ইনভেস্টমেন্ট চলবে না। তারা কি করছে এখন, যেমন ওই দিন কয়েকজনের সাথে বিদেশি বিনিয়োগকারী কয়েকজনের সাথে কথা হলো, তারা এখন বাংলাদেশের চেয়ে ইজিপ্টকে নিরাপদ বলে মনে করছে এবং তারা ওখানে যাচ্ছে, অলরেডি যাচ্ছে। ওই দিন আমাদের বাংলাদেশের মানে এই সরকার কিছুদিন আগে আপনারা দেখেছেন, ইয়াং ওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান কি হাসান, যিনি ইন্টারন্যাশনাল অ্যাপারেল ফেডারেশনও ছিলেন, ইন্টারন্যাশনাল টেক্সটাইল ফেডারেশনের উনি চেয়ারম্যান ছিলেন দীর্ঘদিন। তো তিনি কিন্তু কোরিয়ান ইপিজেডের যিনি মালিক, ইন্ডাস্ট্রি করেছেন সেখানে, তিনি কিন্তু এর মধ্যে বাংলাদেশে কয়েকবার আসছেন এই পরিবেশ নিয়ে কথা বলার জন্য, এবং তিনি নিজেও কিন্তু ওই ইজিপ্টে বিনিয়োগের জন্য গিয়েছেন। তো এই যখন পরিস্থিতি, তখন স্বাভাবিকভাবেই এরপরে এটা তো গেল পলিসিগত ব্যাপারগুলি, এরপরে দেখবেন গ্যাস নাই, বিদ্যুৎ নাই, তাহলে মানে যে কোনো একটা ইন্ডাস্ট্রির জন্য মেইন হচ্ছে মানে এনার্জি এবং পাওয়ার অ্যান্ড এনার্জি। তো পাওয়ার এবং এনার্জি দুইটাই আমাদের ক্রাইসিস, তাহলে বিনিয়োগ কেন আসবে? তারপরে এই শ্রমিক নিয়ে নানা রকমের সংকট চলছে। এত কিছু দেখার পর নতুন বিনিয়োগ তো প্রশ্নই আসে না। এক্সিস্টিং আমরা যারা আছি, আমরাই এখন কোনো রকম মানে ছেড়ে দিতে পারলে আমরা বাঁচি, এই হলো পরিস্থিতি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি বিদেশি বিনিয়োগের কথা বলছিলেন, আমরা দেখতে পেয়েছি যে 2025 সালে বিদেশি বিনিয়োগকারীদের নিয়ে একটা সামিট হয়েছে। তো যেখানে আপনি বলছেন যে পাওয়ার এনার্জি কোনোটাই নাই, বা বাংলাদেশি যারা বিনিয়োগকারী, বাংলাদেশি যারা ব্যবসায়ী রয়েছেন, মিল কারখানা রয়েছেন, এর অভাবে কিন্তু অনেক মিল কারখানা বন্ধ হয়ে গেছে। আপনি একটু আগে ডাইং ফ্যাক্টরির কথা বলছিলেন, টেক্সটাইল ফ্যাক্টরিগুলোর কথা বলছিলেন। এরকম একটা পরিস্থিতিতে বিদেশি বিনিয়োগকারীদের নিয়ে যে সামিট হয়েছে, এটা আসলে কতটা কার্যকর? আর বিদেশি বিনিয়োগকারীরা যদি বিনিয়োগও করে, এই মুহূর্তে কি আমাদের দেশে সার্ভাইভ করতে পারবে যে পাওয়ার এনার্জি এই জায়গাগুলো থেকে? দেখেন, আমি অনেকবার বলেছি ওই সামিটের পরে, ওই যে বিনিয়োগ সামিট যেটা করেছিল, সেটা আয়োজনের দিক থেকে এবং বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণের দিক থেকে ওইটা সাকসেসফুল একটা সামিট হয়েছে। কিন্তু আলটিমেটলি বিনিয়োগকারীরা কিন্তু আসে নাই এখন পর্যন্ত। আপনি কি মনে হয় মোহাম্মদ হাতেম, যে এই সামিটের আগে কি আমাদের বিনিয়োগের পরিবেশে কিছু সংস্কার প্রয়োজন ছিল? অফকোর্স সংস্কার প্রয়োজন ছিল, এবং সংস্কার করে এরপরে বিনিয়োগ সামিটটা করলে তখন বিদেশিরা এসে যখন দেখতো যারা পরিবেশ আছে, তখন তারা উৎসাহিত হতো। তো তারা যখন আসলো, সে মনে করেন চাইনিজ ইনভেস্টাররা কিন্তু এখন ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে যাওয়ার চেষ্টা করছে দুইটা কারণে। প্রথম কারণ হচ্ছে যে তাদের নিজের দেশে শ্রমিকের, বিশেষ করে অ্যাপারেল সেক্টরে শ্রমিকের মজুরি এত বেড়েছে যে তাদের পক্ষে আর অ্যাপারেল ইন্ডাস্ট্রিতে শ্রমিক রাখা সম্ভব না। ফলে তারা অ্যাপারেল ইন্ডাস্ট্রিগুলি ওখান থেকে টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল বন্ধ করে দিচ্ছে, দিয়ে এইটা তারা রিলোকেট করতেছে বিশ্বের বিভিন্ন দেশে। এটা প্রথম কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে চায়না আমেরিকার যে বাণিজ্য যুদ্ধ, এই যুদ্ধের কারণেও তারা এখন বিভিন্ন দেশে তার ইন্ডাস্ট্রিগুলিকে রিলোকেট করার চেষ্টা করতেছে। এরকম একটা পরিস্থিতিতে চাইনিজ ইনভেস্টাররা যখন আসে এখানে, তো আসলে তো তাদের দেশের কিছু ইনভেস্টার তো এক্সিস্টিং বাংলাদেশ আছে, যখন তাদের কাছে যখন এসে এখানকার পরিস্থিতি শোনে, গ্যাস নাই, বিদ্যুৎ নাই, শ্রমিকের যখন তখন মানে আনইথিক্যাল হরতাল, মানে হরতাল করে কাজ বন্ধ করে দেওয়া, ফ্যাক্টরি বন্ধ করে দেওয়া, এই মানে যেটাকে আমরা অবৈধ ধর্মঘট, শ্রম আইনের ভাষায় অবৈধ ধর্মঘট বলি, সেটা করছে। তারপরে যখন দেখে গ্যাস বিদ্যুৎ নাই, তারপরে যখন দেখে যে এখানে যে মানে ব্যাংকিং যে ফ্যাসিলিটিগুলি, এগুলিও সংকুচিত হয়ে আসছে, তারপরে যে ইনসেন্টিভ ছিল সেইটাও নাই, তাহলে কী দেখে তারা আসবে? যেখানে আমার পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া
নানা রকমের ইনসেন্টিভের প্যাকেজ নিয়ে নিয়ে বসে আছে বিদেশি বিনিয়োগদেরকে আকৃষ্ট করার জন্য। আর উল্টা আমাদের দেশে যখন সব কিছু প্রত্যাহার করে নেওয়া হচ্ছে তখন এখানে বিদেশি বিনিয়োগকারীরা কি দেখে আসবে? কোনো কিছু নেই আসার মতো। বলা হচ্ছে যে বর্তমান সময়ে যে ডাইং ফ্যাক্টরিগুলো বা যে টেক্সটাইল ইন্ডাস্ট্রিগুলো যেগুলো বন্ধের পথে তাদেরকে হচ্ছে বিদেশি যেমন চায়না কোম্পানি তাদের কাছে হস্তান্তর করা একটি ব্যবস্থা চলছে, কিন্তু এই পর্যায়ে কি সেখানেও তো সেই জ্বালানি খাতের ঘাটতি হতে পারে, তখন কি তারা এটি রান করতে পারবে? সেই জন্যই বিষয়টা আমার কাছে বেশ করে বিকেএমইতে অনেক এরকম ইনভেস্টর আসছে, তাদেরকে আমি অনেকগুলি এরকম ইন্ডাস্ট্রির অফার দিয়েছি, কিন্তু এখন পর্যন্ত একটা ইন্ডাস্ট্রি এক জাপানি ইনভেস্টর সাথে আমি নেগোশিয়েট করে দিতে পারছি, বাকি কোনোটাই কিন্তু এখনো আর পারিনি। মানে তারা আসে দেখে শোনে, দেখে আর পরে বোধ হিসাব আর মিলাতে পারে না, যার ফলে তারা কিন্তু আর ফাইনালি আসেনি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আবার আমাদের আলোচনায় ফিরবো, একটি বিরতি নিয়ে আসছি। সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, ফিরবো আলোচনায়। সুপ্রিয় দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন বিজনেস টাইমস। আমরা আমাদের আলোচনায় ফিরবো। আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন মোহাম্মদ হাতেম, সভাপতি বিকেএমইএ। মোহাম্মদ হাতেম, আপনার কাছে আবারও আসছি। আমাদের একই প্রসঙ্গ নিয়ে বিনিয়োগের কথা আমরা বলছিলাম। এক্ষেত্রে যদি আমি রাজস্ব পরিস্থিতিকে আপনি কিভাবে দেখছেন বা পরিস্থিতিটা কি রয়েছে? রাজস্ব পরিস্থিতিতে যদি আমরা দেখি, আপনি যদি দেখেন যে রাজস্ব আহরণের যে লক্ষ্যমাত্রা দেওয়া হয় প্রতি বছরই কিন্তু এটা ফেল করে, ওই লক্ষ্যমাত্রার অনেক দূরেই থাকে। তো এটা বাজেট যখন প্রতিনিয়ত যখন আমরা গত কয়েক বছরগুলিতে দেখছিলাম বাজেট বাড়ছিল খালি, তো বাজেট যত বড় আকার ধারণ করছিল তত আমাদের মধ্যে সংখ্যাটা বেড়ে যাচ্ছিল। কারণ হচ্ছে তখন রাজস্ব আহরণের মাত্রাটা বাড়বে, ফিগারটা বাড়বে, আর বাড়লে আমাদের উপর অত্যাচারটা আরও বেড়ে যাবে, যেটা হয়েছে। কারণ ওই আলটিমেটলি এনবিআর-এর ট্যাক্স পেয়ারের যে সংখ্যা 30 লাখের বেশি কিন্তু নিতে পারে নাই, যেখানে 82 থেকে 90 লক্ষ টিনদারি ব্যক্তি আছে বাংলাদেশে, 17 কোটি বা 18 কোটি মানুষের মধ্যে। সেই 90 লাখ মানুষের মধ্যে মাত্র 30 লাখ মানুষ রিটার্ন দাখিল করে, ট্যাক্স দেয়, বাকিরা কিন্তু কেউ ট্যাক্স দেয় নাই। তো ফলে আমরা যারা কিছু সংখ্যক লোক যারা ট্যাক্সের আওতায় আছি, দেখা গেছে যে নানা কৌশলে আমাদের উপরেই এই ট্যাক্সের বোঝাটা বাড়ানোর চেষ্টা করা হয়েছে। ফলে রাজস্ব আহরণের এই যে লক্ষ্যমাত্রা দেওয়া হয়তো এটা কখনোই অর্জিত হতো না। কারণ কত আর আমাদের চাপবে, কত চিপতে তো আমাদের শেষ। তো এবং আনইথিক্যালি আমরা বলবো যে আনইথিক্যালি এখনো পর্যন্ত আমি বলবো যে ট্যাক্সেশন পলিসি যেটা করে রাখা হয়েছে এটা কমপ্লিটলি একটা আনইথিক্যাল ট্যাক্সেশন পলিসি বাংলাদেশে। এটাকে আমরা কালো আইন বলি, এবং এনবিআর চেয়ারম্যানও রিসেন্টলি এটা স্বীকার করেছেন যে এই আইনটা একটা কালো আইন। এনবিআর বর্তমান চেয়ারম্যান অত্যন্ত একজন যৌক্তিক পজিটিভ একজন মানুষ, যে কোনো অযৌক্তিক জিনিসগুলিকে তিনি স্বীকার করে নেন, এবং তিনি ইতিমধ্যে অনেক কিছু সংস্কার করার উদ্যোগ নিয়েছেন, চেষ্টা করেছেন এবং করেছেন কিছু। তো আমরা মনে করি এই এনবিআর-এর বর্তমান যিনি চেয়ারম্যান আছেন তার মতো এরকম একজন লোককে যত বেশি দিন এখানে রাখা যাবে তত অন্তত এনবিআর রিলেটেড সংকটগুলি কিছুটা হলো সমাধান আমরা তার কাছ থেকে আমরা পাবো বলে আশা করি। তো এই ক্ষেত্রে এইগুলি যদি সংস্কারগুলি, যেটা এনবিআর সংস্কারের যে উদ্যোগটা হয়েছে সরকারের দিক থেকে, এটা অবশ্যই একটা ভালো উদ্যোগ, বাট এটাকে কার্যকর করতে হবে, এবং সেই পলিসি লেভেলে অবশ্যই সেখানে আমরা বলেছি যে পলিসি লেভেলটা যেহেতু আলাদা হচ্ছে, সেই পলিসি লেভেলে অবশ্যই সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের প্রতিনিধিও সেখানে থাকা দরকার। কারণ একটা পলিসি সরকার করে ফেলবে, এরপরে দেখা যাবে যে ইমপ্লিমেন্টেশন লেভেলে গিয়ে এটা ইমপ্লিমেন্ট করাটা বাস্তবসম্মত নয়। আমরা যারা প্র্যাকটিক্যাল ফিল্ডে থাকি আমরা বলতে পারি যে কোনটা কতটুকু বাস্তবসম্মত। যেমন এরকম আপনার এর আগে ভ্যাট পলিসিতে বেশ কিছু জিনিস ঢুকানো হয়েছে যেগুলি আসলে বাস্তবের সাথে কোনো মিল নেই, এবং সেখানে ব্যবসা বাণিজ্যকে আমদানি রপ্তানিকে ব্যাহত করার মতো অনেক কিছু সেখানে ঢুকানো হয়েছে, যেগুলি হয়তো আমরা যদি সেখানে পলিসি লেভেলে থাকতে পারতাম তাহলে হয়তো সেগুলি ঢুকতো না। বাট এই জায়গাটাকে আমি মনে করি সরকারকে অবশ্যই স্টেক হোল্ডারদের সাথে কথা বলতে হবে, আলোচনায় নিতে হবে, নিয়ে এই পলিসিগুলি করতে হবে। তাহলে
রাজস্ব আহরণের যে লক্ষ্যমাত্রা সরকারের থাকে সেটাও আমরা সবাই মিলেই তখন আমরা ফুলফিল করার চেষ্টা করব। কিন্তু ব্যাপারটা যখন এরকম ঘটে যে আমরা সব মানে ব্যবসায়ীরা হলো সব চোর, ব্যবসায়ীরা হলো সব মানে সরকারের কর ফাঁকি দেওয়ার জন্য বসে আছে, আর ওনারা শুধু কর নেওয়ার জন্য বসে আছেন, যখন এরকম একটা বিপরীত মানে মুখী অবস্থান তৈরি হয় তখন কিন্তু লক্ষ্যমাত্রা কখনো কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায় কখনো যেতে পারে না। এটাকে একটা মানে উইন উইন সিচুয়েশনে থাকতে হবে। আমাদের দুঃখগুলো তাদেরকে বুঝতে হবে, আমলে নিতে হবে, এবং আমরাও তখন সক্রিয় হব সরকারেরকে সহযোগিতার জন্য। আদারওয়াইজ এটা কিন্তু সম্ভব না। মোহাম্মদ হাতেম, আমরা যদি রপ্তানি খাত নিয়ে কথা বলে দেখা যাচ্ছে বৈশ্বিক বাজারে রপ্তানির কিন্তু চ্যালেঞ্জ দিন দিন বেড়ে যাচ্ছে বা প্রতিযোগিতাও বেড়ে যাচ্ছে। যেমন একদিকে মার্কিন শুল্কের বিষয়টি আসছে, অন্যদিকে হচ্ছে আমরা খুব শীঘ্রই এলডিসি থেকে উত্তরিত হচ্ছি, গ্র্যাজুয়েশন পেয়েছি, আমাদের কিন্তু এফটিও করা নাই। সব কিছু মিলে এই যে বৈশ্বিক বাজারে যে রপ্তানি খাতে যে প্রতিযোগিতা, আমরা কতটা প্রস্তুত? প্রতিযোগিতায় আমরা আমাদের প্রতিদ্বন্দ্বী দেশগুলির তুলনায় অনেক পিছিয়ে আছি। আমরা যদি বলি আমাদের বিশেষ করে পোশাক শিল্পের এই মুহূর্তে প্রধান প্রতিদ্বন্দ্বী দেশ হচ্ছে ভিয়েতনাম, ইন্ডিয়া, এরপরে কম্বোডিয়া বা ইন্দোনেশিয়া, পাকিস্তান, সব আমরা বলতে পারি। কিন্তু ইন্ডিয়া এবং ভিয়েতনাম যেভাবে এফটিএ বা নানা রকমের চুক্তি করে এগিয়ে গিয়েছে অলরেডি, আমরা কিন্তু মানে ওর ধারে কাছে দিও নাই। এখন পর্যন্ত আমরা ওই ভুটানের সাথে একটা এফটিএ করতে পারছি, যার সাথে আমাদের আসলে কোনো ব্যবসা বাণিজ্য নাই, আর একটা সিঙ্গাপুরের সাথে হতে যাচ্ছে। এর বাইরে আমরা আমাদের যেগুলি প্রয়োজন, যেমন আমরা দীর্ঘদিন বলতেছি রাশিয়ার সাথে এফটিএ করা, ইউর সাথে এফটিএ করা, কারণ আফটার গ্র্যাজুয়েশন এলডিসি গ্র্যাজুয়েশনের পরে কিন্তু এই ফ্যাসিলিটিগুলি থাকবে না, সেই জন্য আমাদের সাথে তাদের একটা এফটিএ করা দরকার। জাপানের সাথে একটা এফটিএ না, ওইটাকে ইকোনমিক কি অন্য একটা নাম দেওয়া হয়েছে, সেখানে ওইটা মানে কার্যকর এখনও হতে অনেক সময় লাগবে, এটা নিয়ে কাজ চলতেছে। তো এইগুলি যদি না করা যায় তাহলে আমাদের পক্ষে সামনে এলডিসি গ্র্যাজুয়েশন তো পরিবেশ পরিস্থিতি এখন কোনোভাবেই নাই, তারপরে সরকার যেতে চাচ্ছে। আমরা মনে করি না এই মুহূর্তে সরকার এটা গিয়ে দেশকে মানে অর্থনীতিকে আমি মনে করি যে একটা বিশাল ধ্বংসের মুখে ফেলে দিবে। তো সেই জায়গা থেকে এই মুহূর্তে অন্তত মিনিমাম আরও 3 বছরের জন্য এটা পিছিয়ে দেওয়ার জন্য আমরা সরকারের কাছে অনুরোধ করেছি। যদি করা হয় তাহলে আমরা হয়তো একটা প্রস্তুতি নিয়ে এলডিসি গ্র্যাজুয়েশনে যেতে পারবো এবং একটা প্রস্তুতি নেওয়ার সময় পাবো। আপনি একটা যদি দেখেন, সরকার একদিকে ঘোষণা করতেছে 26 সালের নভেম্বরে এলডিসি গ্র্যাজুয়েশনে যাবে, কিন্তু এলডিসি গ্র্যাজুয়েশনে গেলে পরে কি হবে, আমাদের কি করণীয়, এগুলি নিয়ে এখন পর্যন্ত কোনো স্টেক হোল্ডারের সাথে সরকার কোনো আলোচনায় বসেনি, কোনো পলিসি মেকিং করেনি, কোনো রোডম্যাপ তৈরি করেনি। তাহলে দিয়ে বসে থাকলে দেখা যাবে যে এরপরে মুখ থুবড়ে পড়তে হবে। মানে গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট, আমরা সার্টিফিকেট পেয়ে যাব, চাকরিটা কি আর থাকবে না তখন। মানে কোনো রকমের দেখা যাবে যে তখন যেহেতু আমরা এলডিসি গ্র্যাজুয়েট, আমরা গ্র্যাজুয়েশন সার্টিফিকেট পেয়ে গেছি, তখন কিন্তু আবার হাত পাততেও পারবো না, সেটা আবার মানে বিবেকে। আমরা কিন্তু এলডিসি গ্র্যাজুয়েশন 2018 সালে হয়েছে, তারপর সময় বাড়িয়ে আবারও নেওয়া হয়েছে 2026। না না না, ঠিক না। 18 সালে 18-19 সালে এলডিসি গ্র্যাজুয়েশনে যাওয়ার জন্য আমরা লক্ষ্যমাত্রা ঠিক করেছিলাম প্রথম 22 সালে, সেটাকে 2 বছর মানে 24 সালে, সেটাকে 2 বছর পিছিয়ে এটাকে 26 সাল করা হয়েছে। কিন্তু এতদিনও আমরা প্রস্তুতি নিতে পারিনি। হ্যাঁ না, এতদিন পর্যন্ত প্রস্তুতির নিয়েও আলোচনা হয়নি। তাহলে কি আগামী 3 বছরে যদি বাড়ানো হয় প্রস্তুতি নেওয়া সম্ভব? কিন্তু বাড়ানোর প্রস্তাব দিলেও কি ইউএন কি সেটাকে সম্মতি দিবে কিনা, সেখানে তো একটা প্রশ্ন আছে। আবেদন করে দেখেন, চাইতে তো অসুবিধা নাই, আপনি না চাই আরে দিবে কিনা এটা নিয়ে আর শঙ্কিত হইয়া আপনি চাইলেনই না। তো এরপরে আপনি গ্র্যাজুয়েট হইলেন, সার্টিফিকেট পাইলেন, এরপরে চাকরি নাই, ভাত খাওয়ার ভাত নাই, পেটে ভাত নাই, হাতে পয়সা নাই, পকেটে পয়সা নাই। আমরা তো জানি যে আমরা 2026-এ এলডিসি গ্র্যাজুয়েশন হব, তাহলে এর মধ্যে আমরা এফটিএ বা আদার্স কোনো প্রস্তুতি কেন নিতে পারিনি? কেন নেয় না এটা সরকার জানে। সরকার, আমরা তো কন্টিনিউয়াস বলে যাচ্ছি এটা তো নিতে হবে সরকারকে, বাট সরকার তো এই ব্যাপারে কোনো উদ্যোগ নেয়নি। তা আমরা তো ইভেন এলডিসি গ্র্যাজুয়েশনে গেলে পরে আমাদের যাবো যে কোন ফরম্যাটে কিভাবে যাব, রোডম্যাপটা কি, আমাদের কি করণীয়, এগুলি নিয়েও তো আমাদের সাথে কোনো আলোচনা হয়নি। তাহলে এখন এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য আমাদের নতুন করে আবেদন করা হবে সময় বাড়ানোর জন্য, সেই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। আমরা কন্টিনিউয়াস বলে যাচ্ছি সরকারকে,
এবং আপনারা হয়তো নিশ্চয়ই দেখেছেন 16টা ট্রেড অর্গানাইজেশন আমরা যৌথ বিবৃতিতে আমরা প্রেস কনফারেন্সও করেছি, সেমিনারও করেছি এবং যৌথ বিবৃতি দিয়ে আসছি এবং কন্টিনিউয়াস আমরা এটা বলে যাচ্ছি। সরকারের সাথে, বর্তমান সরকারের প্রধান উপদেষ্টার সাথে তিনি দায়িত্ব নেওয়ার পরে আমাদের সাথে প্রথম বসছিলেন 20 আগস্ট 2024। সেদিন আমার বক্তব্যে প্রথম বক্তব্যটাই আমি দিয়েছি এলডিসি গ্র্যাজুয়েশনটাকে স্থগিত করার জন্য 26 সালের, এটাকে পিছিয়ে নেওয়ার জন্য। তাহলে আপনার কি মনে হয় যে যদি পিছিয়ে নেওয়া যায়, সম্ভব হয়, তাহলে কি প্রস্তুতিটা সম্ভব? অফকোর্স সম্ভব, নিতে হবে প্রস্তুতি। এইভাবে আবার বসে থাকলে হবে না, পিছিয়ে দিয়ে আমাদের সাথে বসে পরিকল্পনা করতে হবে, আলোচনা করে রোডম্যাপ তৈরি করে আমাদেরকে এগোতে হবে। যারা মোহাম্মদ হাতেম, ব্যবসা বাণিজ্যের জন্য বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা সহায়ক বলে আপনি মনে করছেন? ব্যবসা বাণিজ্যের জন্য আমি তো ইতিমধ্যে আলোচনা হয়ে গেল গ্যাস বিদ্যুৎ সংকট, ব্যাংকিং সেক্টরের নানা রকমের অসহযোগিতা। সবচেয়ে বড় সংকট বর্তমানে ব্যবসা বাণিজ্যের জন্য ব্যাংকিং সেক্টর। মানে এত রকমের সমস্যা তৈরি করতেছে ব্যাংকিং, সেটা যে অনেকের পক্ষে আর মানে ব্যবসা বাণিজ্য পরিচালনা করা সম্ভব নয়। 3 নম্বরে আমরা বলেছি এনবিআর বা কাস্টমসের নানা রকমের পলিসি, প্রতিবন্ধকতা, আমদানি রপ্তানির জন্য অন্যতম বাধা হচ্ছে এইগুলি। চতুর্থত আমরা বলছি আইন শৃঙ্খলা। আপনি যদি দেখেন যে এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা পরিবেশ পরিস্থিতিটা কাঙ্ক্ষিত পর্যায়ে আসেনি। আমরা বলেছি এই জায়গাটাকে জিরো টলারেন্সে আনতে হবে। এখনো পর্যন্ত মামলা বাণিজ্য, ওই যে বৈষম্য বিরোধী মামলা দিয়ে ব্যবসায়ীদেরকে নানাভাবে হয়রানি করার চেষ্টা করা হচ্ছে। মামলা বাণিজ্য এখনও কিন্তু চলছে। প্রকৃত যারা বৈষম্য বিরোধী আন্দোলনে যারা মানে বিরোধী ভূমিকা পালন করেছিল, অর্থাৎ ওই সময় এই আন্দোলনেরকে দাবিয়ে রাখার জন্য যারা প্রত্যক্ষ ফিল্ডে ছিল, তাদের বিরুদ্ধে যে কোনো রকমের শাস্তিমূলক ব্যবস্থা, মামলা মোকদ্দমা সরকার সব কিছু নিবে, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু এর সাথে ওই বাণিজ্যর জন্য ব্যবসায়ীদেরকে নিয়ে মামলায় ঢুকানো হচ্ছে, এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। তো এগুলি বন্ধ হওয়া দরকার। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতিটাকে এখনও ওই মব জাস্টিস নামে নানাভাবে আমরা দেখছি, বিভিন্ন জায়গায় নানা রকমের পরিস্থিতির শিকার হচ্ছে কেউ কেউ। তো সেই জায়গাটাকে আমার মনে হয় জাস্টিস পর্যায়ে আনা দরকার। এবং আমরা এই যে গত 5ই অগাস্ট মানে জুলাই আন্দোলনের যে মানে স্পিরিট, সেই স্পিরিটের সাথে আমরাও একমত। আমরাও চাই দেশে একটা সমৃদ্ধ বাংলাদেশ হোক এবং হওয়ার পথে আমাদের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সকল মানুষ যাতে ভালো থাকে, সেই প্রত্যাশা আমাদের সবারই থাকবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরও একটি বিরতিতে যাচ্ছি। সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে নিয়ে নিয়েছি আরও একটি বিরতি, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন বিজনেস টাইমসে। আমাদের আজকের আলোচনার বিষয় ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগের গতি নিয়ে আমরা আমাদের আলোচনায় ফিরবো। আমি যেতে যাচ্ছি আমাদের অতিথি মোহাম্মদ হাতেম আপনার কাছে। আমরা এতক্ষণ ব্যবসা বাণিজ্যের অনেক দিকগুলো নিয়ে আলোচনা করছি। আমি যদি এবার আমাদের স্টার্ট আপ বা নতুন তরুণ যেসব উদ্যোক্তা রয়েছে তাদের নিয়ে একটু আলোচনা করি। যেমন দেখা যাচ্ছে ডিজিটাল ব্যবসা এবং স্টার্ট আপ খাতে বিনিয়োগ বাড়ছে, তবে অর্থায়নের অভাব এবং ভেঞ্চার ক্যাপিটালের সীমাবদ্ধতা ঝুঁকি তৈরি করছে। স্টার্ট আপে টেকসই বিনিয়োগ নিশ্চিত করতে কি ধরনের নীতি সহায়তা প্রয়োজন বলে আপনি মনে করছেন? স্টার্ট আপের জন্য সরকার বা বাংলাদেশ ব্যাংকের একটা ফান্ড অ্যালোকেট করা দরকার বলে আমরা মনে করছি। যারা স্টার্ট আপে যাবে তাদেরকে একটা ক্ষুদ্র হোক একটা ঋণ সুবিধা দিয়ে, ইন্টারেস্ট রেট কমে ঋণ সুবিধা দিয়ে তাদেরকে শুরু করার একটা পথ তৈরি করে দিতে হবে। তাহলে তাদের মধ্যে থেকে নতুন অনেক উদ্যোক্তা কিন্তু তৈরি হবে। আজকে যে পরিস্থিতি এখন চলতেছে, এতে নতুন উদ্যোক্তা আসাটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। কারণ এক্সিস্টিং যারা ব্যবসায়ী তারা যখন এরকম হতাশার মধ্যে আছে, তখন ওই নতুন যারা তারা কিন্তু আসতে চাচ্ছে না। ইভেন আমাদের সেকেন্ড জেনারেশনের অনেকের কাছ থেকে শুনি যে তারা অনেকে দেশেই থাকতে চাচ্ছে না এই পরিস্থিতিতে। এই ব্যবসায় তো আসবেই না, উল্টা দেশ থেকে ওরা চলে যেতে চায়। তো এইটাকে অন্তত আমি মনে করি যে বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর মহোদয়, উনি অত্যন্ত একজন অভিজ্ঞ একজন অর্থনীতিবিদ, এবং সরকার মিলে বাংলাদেশ ব্যাংক যদি সেখানে একটা স্টার্ট আপ ক্যাপিটাল নামে একটা ফান্ড অ্যালোকেট করে এবং তাদেরকে যদি সেখানে নতুনদেরকে যদি সেখানে সুযোগ দেওয়া হয়,
একটা হয়তো বয়স লিমিট থাকতে পারে যে এই বয়সের উদ্যোক্তা যারা তাদেরকে এখানে সুযোগ দেওয়া যেতে পারে, তাহলে নতুন উদ্যোক্তা আসবে, তৈরি হবে। আর এই সমস্ত ক্ষেত্রে যেটা আমরা ইজ অফ ডুইং বিজনেস সহযোগীকরণের কথা বারবার বলে আসছি, দীর্ঘদিন বলে আসছি, সেই জায়গাটাতে এনবিআর এর ভূমিকাটা অনেক বড় থাকবে। তো আমি মনে করি যে এনবিআরও সেখানে তাদেরকে সহযোগিতার হাত যদি বাড়িয়ে দেয়, তাহলে আমার বিশ্বাস যে স্টার্ট আপে অনেক উদ্যোক্তা আসবে এবং তারা ওখান থেকে আমাদের ভবিষ্যৎ ইন্ডাস্ট্রি, শিল্প বাণিজ্যের মানে বহু মানে কর্ণধার তৈরি হয়ে আসবে। স্টার্টআপের বিজনেসের সবচেয়ে প্রধান যে বিষয়টা হচ্ছে প্রাথমিক যে মূলধন, এটি ছাড়াও দেখা যাচ্ছে ডকুমেন্টেশনে তাদের অনেক সময় এবং নীতি নির্ধারণে অনেক পরিবর্তন। সহযোগীকরণের কথা বলছি, স্টার্টআপে যারা যাবে তাদেরকে এগুলি যেন সহযোগিতা করা হয়। সহযোগিতার জন্য প্রয়োজনে মানে আমরা যেমন বলি বিনিয়োগ বোর্ডকে বলছি যে বিনিয়োগ যারা করতে আসবে তাদেরকে আপনারা দায়িত্ব নেন, আপনাদের এখান থেকে সকল প্রকার রেজিস্ট্রেশন বা সার্টিফিকেট বা যেখানে যেটা লাগে এগুলি বিনিয়োগ বোর্ড থেকে করে দেওয়া যদি হয়, তাহলে এটা আরও সহজতর হবে। এখন কি হচ্ছে মনে করেন আমাদের 20-22টা থেকে 25টা সার্টিফিকেট বা লাইসেন্স আমাদের একটা ব্যবসা শুরু করতে গেলে করতে হয়, আর এইগুলি করতে গিয়ে দেখা যায় 1.5 থেকে 2 বছর সময় লাগে। আর এগুলির পিছনে ঘুরতে ঘুরতে টাকা পয়সা খরচ করতে করতে মানে একজনের জান তেজপাতা হয়ে যায়। তো ফলে দেখা যায় অঙ্কুরেই মানে তারা হারিয়ে যায় অনেকে। আমরা যদি আরেকটি খাত নিয়ে কথা বলি বিনিয়োগের, সেটা হচ্ছে শেয়ার বাজার। দেখাচ্ছে বাংলাদেশের মূলধনী বাজার এখনো বিনিয়োগের জন্য নিরাপদ হিসেবে বিবেচিত নয়। শেয়ার বাজারে হঠাৎ উত্থান পতন অনেক বিনিয়োগকারীদের আস্থা নষ্ট করছে। এই মুহূর্তে শেয়ার বাজারে আস্থা ফিরিয়ে আনার জন্য কি ধরনের সংস্কার প্রয়োজন বলে আপনি মনে করছেন? দেখেন, শেয়ার বাজারে আমি কখনো শেয়ার বাজারে যাই নাই, যাওয়ার চেষ্টাও করিনি। আমার কাছে এটাকে সঠিক বলে আমি এই ধরনের ইনকামটাকে আমি সঠিক বলে মনে করি নাই, যার ফলে আমি এটাতে যাই নাই, যাওয়ার চেষ্টা করি নাই। কিন্তু কোনো একটা সময় আমরা যখন দেখলাম যে আওয়ামী লীগের আমলেই আওয়ামী লীগ যখন 2বার ক্ষমতায় আসলো, 96-তে একবার, আবার 2009-এ, দুইবারই শেয়ার বাজারে যে কেলেঙ্কারি ঘটলো, এরপরে মানুষ শেয়ার বাজারে যেতে কিন্তু মানে আতঙ্কিত হয়ে যায়, তো সেখানে যেতে অনেকে ভয় পায়। তো তারপরও আমার একজন খুব কাছের মানুষ, উনি শেয়ার বাজারে এরকম ইয়েতে ছিলেন। তো একটা পর্যায়ে 2009-এর ওই ইয়েতে গিয়া উনি যখন তার সকল পুঁজি যখন লস করলেন, তখন আমার কাছে এসে বললেন যে কি করবে। তা আমি তার একটু সহযোগিতা করলে উনি এখান থেকে ঘুরে দাঁড়াইতে পারেন। তো কত, তো বললো যে 1,50,000 টাকা যদি আমি তাকে দেই তাহলে সে একটু ঘুরে দাঁড়াবার চেষ্টা করবে। তো ঠিক আছে, আমি তাকে দিলাম। দেওয়ার পরে নিতে নিতে একটা পর্যায়ে দেখলাম 1 কোটি টাকার উপরে সে নিয়ে গেছে, এবং সেই যেগুলি নিছে এগুলোও খোয়াইছে, সে পুরোটাই পরে খোয়াইছে। তো যখন খোয়াইলো পরে কি করবে, পরে সে তার মানে উপায়ান্তর না দেখে আমি বললাম এবার বন্ধ করো, আর এটার মধ্যে ইয়ে করার দরকার নেই। শেষমেশ আমার টাকা কীভাবে ফেরত দিতে পারে নাই। পরে সে তার একটা ফ্ল্যাট ছিল, ফ্ল্যাটটার একটা দাম ধরে 50 লাখের মতো একটা অ্যামাউন্ট ফেরত দিছে। বাকিটা সেও খুব ভালো মানুষ, সে বাকিটা একটা করছে যে যদি কোনো দিন জীবনে সুযোগ পায় ফেরত দেবো, আর না পারলে আমি যেন মাফ করে দিই। তো আমিও তাকে বলছি ঠিক আছে, পারলে দিবেন, নাইলে আমার কোনো আর দাবি থাকবে না। তো এই যে পরিস্থিতি, এরকম বহু মানুষকে দেখেছি আমরা এই শেয়ার বাজারে সর্বশান্ত হয়ে যেতে, যার কারণে এখন শেয়ার বাজারের নাম শুনলেই মানুষ অনেকটা আতঙ্কিত হয়ে ওঠে। এই মুহূর্তে তো শেয়ার বাজার নিয়ে অনেক সংস্কার চলছে, অনেক আগে সেই শেয়ার বাজারে নিয়ে কারচুপি যেসব ছিল এখন তো সেইটি নেই। এখন কি ধরনের পরিবর্তন আনলে আসলে এটি ফিরে আসবে বলে আপনি মনে করছেন? পরিবর্তন, এটাকে কঠোরভাবে সরকারের একটা নিয়ন্ত্রণে রাখতে হবে। কেউ ম্যানিপুলেট করছে কিনা, কেউ ইচ্ছা করে ফুলিয়ে ফাঁপিয়ে দাম বাড়িয়ে ওখানে কোনো কারসাজি করছে কিনা, এগুলি যদি মনিটরিং কঠোরভাবে সরকার করতে পারে তাহলে একটা শেয়ার বাজার হয়তো ভালো পরিবেশ আসতে পারে। বাট সেই ধরনের দায়িত্ব নিয়ে সেই ধরনের কাজ করার মতো লোক তো দেখছি না। এখনো পর্যন্ত আমরা এখনো আস্থা স্থাপন করতে পারি নাই শেয়ার বাজারের প্রতি। আমাদের এখন বর্তমান সময়ে রাজনৈতিক অস্থিরতা আসলে অনেকটা বিনিয়োগের প্রধান বাধা হিসাবে অনেকে দেখছেন। কিছুদিন পরে যদি নির্বাচন হয় হয়তো রাজনৈতিক একটা স্থিতিশীল অবস্থা ফিরবে, কিন্তু বিনিয়োগের পরিবেশ কি ঠিক হবে বলে মনে করছেন? দেখেন, যে কোনো নির্বাচিত সরকারই সবসময় একটা সাহসী উদ্যোগ নিতে পারে
এবং রাজনৈতিক সরকার, নির্বাচিত সরকার সবসময় দেশের অর্থনীতির উন্নয়নের জন্য যে কোনো সিদ্ধান্ত তখন নিয়ে তারা বাস্তবায়নের জন্য দৃঢ় প্রতিজ্ঞ হয় এবং সেখানে তাদের সহযোগিতা থাকে সরকারের, তাহলে সেইখানে পরিবেশ একটা তৈরি হয় সবসময়। তো এই সরকারের অনেক রকমের চ্যালেঞ্জ, বর্তমান সরকারের অনেক রকমের চ্যালেঞ্জ নিয়ে তাদেরকে মোকাবেলা করতে হচ্ছে, অনেক কিছু করতে হচ্ছে, যার ফলে তারা বিনিয়োগের পরিবেশটা এখনও আমি মনে করি যে এখনও তৈরি করে ফিরিয়ে আনতে পারেননি। তো যেই জায়গাটা আমার মনে হয় এই সরকারের আরও এই জায়গাটাতে কাজ করা দরকার, বিনিয়োগের পরিবেশ তৈরি করার জন্য, যেটার জন্য আইন শৃঙ্খলাটা সবচেয়ে বেশি জরুরি। তারপরে আবারও বলতে হয় সেই মানে যে সংকটগুলির শুরুতে আমি বলছিলাম, এই জায়গাগুলিকে সংকট দূরীকরণের ব্যবস্থা উদ্যোগ নিতে হবে, তাহলে হয়তো বিনিয়োগের পরিবেশটা ফিরে আসতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ হাতেম, ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানিয়ে আমাদের আজকের আয়োজন আমরা এখানে শেষ করছি। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের আলোচনা এবং আয়োজন এই পর্যন্তই ছিল। দেখা হবে পরবর্তী পর্বে, থাকবো নতুন কোনো বিষয় এবং আলোচনা নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।